আমি পশ্চিমবাংলার বিধানসভাতে প্রশ্ন করেছি যে পশ্চিমবাংলায় আমাদের ভাঙড়ের কৃষকের সংখ্যা কত, যে উত্তর দিয়েছে এই মুহূর্তে নাই 70,000-এর ওপরে কৃষকের সংখ্যা বলেছে। তারপরে প্রশ্ন আমার ছিল, অনেক কটা প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন ছিল, কজন বার্ধক্যে উপনীত হয়েছে কৃষক ওল্ড এজ পেনশন আছে। যারা কৃষক, যারা 60 বছরের ওপরে কৃষকদের বয়স হয়েছে, তারা সরকার থেকে একটা পেনশন পাবে প্রত্যেক মাসে। কত পেয়েছে সেখানে তথ্য দেখে তো আমি ভয় খেয়ে গেছিলাম। মাত্র 470 জনের লিস্টে নাম নেই। 70,000 টোটাল কৃষক, 70,000-এর ওপরে, আর 60 বছরের ওপরে মাত্র 470 জন কৃষক ভাতা পাচ্ছে, ওল্ড এজ পেনশন পাচ্ছে। ভাবতে পেরেছেন তাহলে গোলমেলটা কোথায় হচ্ছে? আমি আপনাদের বলে রাখি এই মঞ্চ থেকে, আমি তারপরই প্রশ্ন করেছিলাম যে আমার ভাঙড়ে এরকম হাজার হাজার কৃষক আছে যারা কৃষক ভাতা পাওয়ার যোগ্য, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তারা কৃষক ভাতা পাচ্ছে না, ওল্ড এজ পেনশন পাচ্ছে না, কি করতে হবে? তিনি বলেছেন অ্যাপ্লিকেশন করুক, আমরা ব্যবস্থা করব। আপনারা যারা এখানে আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন, বা আপনাদের পরিবারের যে সমস্ত কৃষকরা 60 বছরের ঊর্ধ্বে বয়স, তারা কৃষি ভাতা, কৃষক ফার্মার্স ওল্ড এজ পেনশন পাওয়ার যোগ্য, তারা অ্যাপ্লিকেশন করে আমাকে একটা রিসিভ কপি দিন। আপনাদের জন্য প্রয়োজনে মন্ত্রীর দ্বারস্থ হয়ে যাতে আপনাদের ভাতাটা, আপনাদের অধিকার ভাতা বলছি ঠিক কথা, কিন্তু অধিকার আপনারা পান, তারা আমরা ব্যবস্থা করে দেব। এই দায়িত্ব আমার। আমি বিরোধী দলের বিধায়ক, আমি রাজ্যসভার এমপি। আমি তুই ভুল বলি, উনি জানেন তো, ভুলকে ভুল, ঠিককে ঠিক দেখে উনি। কে নিজের কে পরের উনি দেখেন না, ভুলকে ভুল বলেন, ঠিককে ঠিক বলেন। ওই জন্য ওনাকে এত আমার ভালো লাগে, এত ভালোবাসি। যে আমার দলের লোক, অমুক দলের লোক ভুল করেছে বলে চুপ করে যাবো, ওটা ব্যাপার না। যদি আমি ভুল বলি, উনি, আমি আশা করছি এখনই কাউন্টার করবে। আমরা বিরোধী বিধায়ক, আমার কাজ কি? আমি শাসকে যদি থাকতাম এখানে একটা আমার ভূমিকা থাকতো, বিরোধী আমারও ভূমিকা কি থাকবে? আপনাদেরকে সামনে রেখে আমি একটা, আমাদের বিমানবাবু যখন এসেছিলেন বিজয়গঞ্জ বাজারে, একটা আমি ঘোষণা করিয়েছিলাম তাকে দিয়ে, যে ক্ষমতায় আসলে আমরা এই করে দেবো। কিন্তু আমরা ক্ষমতায় আসিনি, আমরা বিরোধী দলের বিধায়ক, আমাদের কাজ কি? আমরা ভাঙড়, আমাদেরকে আপনি পাঠিয়েছেন কেন? আমাকে কি কারণে পাঠিয়েছেন? গিয়ে সেলফি তোলার জন্য? এই কারণে নাকি? না টিকটক ভিডিও করার জন্য? তা তো নয়। পাঠিয়েছেন আপনাদের অভাব, অভিযোগ, চাওয়া পাওয়াগুলো ওখানে জানানো, ওখানে আইন তৈরি হচ্ছে, কৃষকদের জন্য কি আইন হওয়া দরকার, আরো যেগুলো আইন সবার মধ্যে পাঠানো আপনাদের ভালোর জন্য। আমি আপনাদের এলাকায় ঘুরি, মাঝে মধ্যেই অভাব অভিযোগগুলো শুনি, সেখানে গিয়ে উত্থাপন করি। আমি যদি শাসকে থাকতাম সমাধান হয়ে যেত, শাসকে নাই, যারা সমাধান করার দায়িত্ব তাদের কানের কাছে আওয়াজটা গুঁজে দিই। যেমন আমি ঘুরে দেখেছি ছেলে গোয়ালিয়া থেকে শুরু করে সোনপুরের ব্রিজ, আপনার বড়ালির ব্রিজ, আরো অনেক ব্রিজ আছে যেগুলো দুর্বল হয়েছে, যে কোনো টাইম ভেঙে পড়তে পারে, বড় দুর্ঘটনা ঘটতে পারে, ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়ে যাতে কংক্রিটের ব্রিজ নির্মাণ হোক, তার দাবি আমি ওখানে গিয়ে করেছি। এটা ডিউটি আমার, আমি পালন করেছি। আমি ভাঙড়ে খোঁজ নিয়ে দেখলাম, ঘুরে দেখলাম, ভাঙড়ের জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই। আবার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ছাত্রছাত্রীর অনুপাতে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নাই। তার দাবি ওখানে করলাম যে ভাঙড়ে আর একটা কলেজ চাই, এবং যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নাই, আপার প্রাইমারি মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো হোক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বাড়িয়ে, এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নয় বা অশিক্ষক কর্মী যারা আছেন, সেটাকে পূরণ করা হোক। আমি আপনাদের এখানে ঘুরে দেখলাম যে ভাঙড়ে বেশ কিছু প্রতিভা সম্পন্ন প্লেয়ার আছেন, যেমন শিক্ষাতে ভাঙড় এগিয়ে আছে। আমি স্যারের উদ্দেশ্যে বলবো, স্যারকে আমি জানানোর জন্য বলছি, ভাঙড়ে 2021 সালে এমন একটা রেকর্ড করেছে, স্যারের জানানো দরকার, স্যার হয়তো জানে। আর একবার আমি রিমাইন্ড করছি যে অর্থের অভাবে নিটের কোচিং নিতে পারেনি, সে ইউটিউব দেখে দেখে নিটের কোচিং নিয়ে অল ইন্ডিয়ার র্যাঙ্কে 1947 র্যাঙ্ক করেছে এই ভাঙড়ের ভূমিপুত্র। ভাঙড়ে অনেক সাহিত্যিক আছে, কবি আছে, লেখক আছে, ভাঙড়ের অনেক ভূমিপুত্র রাজ্য স্তরের বিভিন্ন রাজ্য সরকারের কর্মচারীতে তারা আছেন। এই যেমন তাদের মেধা আছে, ঠিক একইভাবে স্পোর্টসেও অনেক প্রতিভা আছে। একজন শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম শাহজাহান বুলবুল, সে শুধু জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তরে গিয়ে ভারতের হয়ে মেডেল নিয়ে এসেছে এই ভাঙড়ের ভূমিপুত্র। এই ভাঙড়ের ভূমিকন্যা
পিউঢালি সে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে গিয়ে মেডেল নিয়ে এসেছে, ভাঙড়কে গর্বিত করেছে। তহুরা খাতুন এই ভাঙড়ের ভূমিকন্যা, সে জাতীয় রাজ্য স্তরের গণ্ডি পার করে জাতীয় স্তরে গিয়ে সে মেডেল নিয়ে এসেছে। এই ধরনের অনেকে আছে, আইএসএল খেলছেন, কলকাতা ফুটবল লিগ খেলছেন, ঝাড়খণ্ডে গিয়ে ক্রিকেট লিগে এই ভাঙড়ের ছেলেরা চান্স পাচ্ছে। আমি দেখলাম ভাঙড়ের অনেক প্রতিভা আছে, কিন্তু দুঃখের বিষয় তাদের নার্সিং এর অভাবে, তাদের প্র্যাকটিসের সেই অনুকূল পরিবেশের অভাবে তারা অচিরেই অনেক প্রতিভা বিনষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের অর্থনৈতিকভাবে দুর্বল, তারা কলকাতাতে গিয়ে, সায়ে গিয়ে বা বিভিন্ন কোচিং ক্যাম্পে গিয়ে তারা ট্রেনিংটা ঠিক মতো নিতে পারছে না। একটা সময় লাগছে যেতে, তাদের শারীরিকভাবে দুর্বল হচ্ছে। দ্বিতীয়ত অর্থের অনেক প্রয়োজন হয় দূরে গিয়ে ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য। আমি রাজ্যের ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস মিনিস্টারের কাছে দাবি করেছি, ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স গড়তে হবে। এ দাবি ভাঙড়বাসীর জন্য আমি বিধানসভায় করছি। এ ধরনের একাধিক দাবি আছে, রাস্তাঘাট থেকে শুরু করে ভাঙড় 2 নম্বর ব্লকের পরিবহন ব্যবস্থা একদম প্রায় ধ্বংস হয়ে গিয়েছে, সেটা যাতে উন্নত মানের হয় তারও দাবি করেছি। আজকে আমি ওই বিষয়ে বেশি কিছু বলবো না, প্রোগ্রাম শেষের দিকে এসেছে। আপনাদের কাছে অনুরোধ করব, 3টে বিষয় মাথায় রেখে আপনারা চলবেন। প্রথম কথা, শিক্ষা। শিক্ষা যদি একবেলা খেতে না পান, আপনারা উপোস থাকবেন, রোজায় থাকবেন। আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে আসার কারণ আমার অন্যতম একটা, এনাদের দেখে গার্জিয়ানরা শিখুন যে আগামী দিনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের সাথে আপনার সন্তানটাও যত ইনার যোগ্য উত্তরসারী হয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কালো কোট পরে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য দাপিয়ে বেড়াতে পারে। ইনাদের দেখে সেই অনুপ্রেরণা আপনাদের মধ্যে আসুক। এই জন্যই তা না, একবার নিয়ে এসেছিলাম শানপুরে কিং ফাইসাল ইউনিভার্সিটির একজন প্রফেসরকে, বিভিন্ন সময় বিভিন্ন আরো যা দুজন আমাদের আছে পাশে বারাইপুর কোর্টে তারা প্র্যাকটিস করে, হাইকোর্টেও আমাদের অনেক সহযোগিতা করছে। আমার নুর ইসলাম ভাইকে, আমার মজনু ভাইকে, এনারাও আছেন, আপনারা জানেন আমাদেরকে সহযোগিতা করছে। এগুলো দেখুন, দেখে আমাদের মনের মধ্যে সেটা আনতে হবে। আমাদের ভাঙড়ে মেধা আছে, মেয়েরাকে আমরা বিপথে যেতে দেব না। একবেলা যদি খেতে না পান, খাবেন না, রোজা উপোসে থাকবেন। আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। তারপরে বলছি, অর্থের অভাবে কারো সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায়। আপনারা যদি মনে করেন অর্থের প্রয়োজন আছে বা বিভিন্ন গাইডের প্রয়োজন আছে, আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য প্রস্তুত আছে। আসুনে গিয়ে নির্দ্বিধায় আমাকে জানাবেন, আপনাদের সন্তানের পড়াশোনার দায়িত্ব আমরা তুলে নেব। শুধু এটা আইএসএফ বা সাধারণ মানুষের জন্য নয়, ভাঙড়ে যারা বোমগুলির আমদানি করে, ভাঙড়ে যারা গুলি করে বিরোধী কণ্ঠকে রোধ করার চেষ্টা করে, যারা নমিনেশন কেন্দ্র ঘিরে ধরে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল, যারা ভোট কেন্দ্রে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল, তাদের উদ্দেশ্য আমার বার্তা দিচ্ছি, আপনার যদি অর্থের অভাবে আপনার সন্তান বা আপনার পরিবারের কারো পড়াশোনার বন্ধ হয়ে যায়, বন্ধ করবেন না। আপনি গোপনে আমার সাথে যোগাযোগ করবেন, আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানেরও পড়াশোনার দায়িত্ব আমি বিধায়ক আমি কাঁধে তুলে নেব সবার জন্য। দ্বিতীয় কথা, সৌজন্যতার রাজনীতি করবেন। যাকে যার ভালো লাগছে ভোট দেবেন। সংবিধান 326 নম্বর ধারাতে বলেছে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই ভোট দিতে পারবে। যাকে ইচ্ছা ভোট দেবেন, যাকে ভালো লাগবে তার দলে যাবেন, তার ঝান্ডা ধরবেন। দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন। মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি স্যার যদি আবার আসেন, স্যারকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাই। স্যার বলবো, প্রস্তাবটা রাখবো। প্রস্তাবটা হচ্ছে, আমার সংবিধান আমি জানবো, আমার সংবিধান আমি জানবো। আমাদের সংবিধান আছে জানেন না? আমরা যারা ভিন্ন ধর্মে বিশ্বাসী, আমরা আমাদের ঘরে কি ধর্মগ্রন্থ রাখি, পড়াশোনা করি, থেকে জ্ঞান অর্জন করে সমাজে চলার চেষ্টা করি। আবার ভারতবর্ষের একটা মহত্ব, যারা ধর্ম মানে না তারাও এই দেশে মাথা তুলে বাঁচতে পারে। এটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি, আমাদের গণতন্ত্র। এটাই যারা ধর্ম পালন করে, আবার যারা ধর্ম পালন করে না তাদের ভালো লাগে অনেকের, কিন্তু আমরা তার বিরোধিতা করতে পারবো না। এটা আমাদের দেশের সংবিধান, এটা পাওয়ার দিয়েছে। যেটা বলছিলাম, আমরা ধর্মগ্রন্থ বাড়িতে রাখি, যার যে বিভিন্ন ধর্মগ্রন্থ আছে,
আমি আপনাদের কাছে অনুরোধ করব, ধর্মগ্রন্থ বাড়িতে রেখে যেমন মাঝে মধ্যে পড়াশোনা করছি, ঠিক একইভাবে দেশের আইন বিচার ব্যবস্থা কোথায় কিভাবে হবে না হবে, আপনার অধিকার কি সেটা জানার জন্য একটা গাইড বুক আছে, গাইডলাইন আছে, সেটা কি সংবিধান। সেই সংবিধানটাও আমরা প্রত্যেকে বাড়িতে রাখব এবং সেই সংবিধানকে আমরা অধ্যয়ন করব, আমাদের চলার পথে সেটাকে অ্যাপ্লাই করব। তার সূচনা আমি আশা করব আমাদের এই ধরনের স্বনামধন্য আইনজীবীরা আসলে আমরা ওই ধরনের কোনো একটা শীর্ষক নাম দিয়ে যে সংবিধান সম্পর্কে, অধিকার সম্পর্কে একদিনের আমরা প্রোগ্রাম করব। ঘন্টা 2-3 প্রোগ্রাম হবে, ওই দিনকে অন্য কোনো বক্তব্য হবে না। আপনি কৃষক, আপনার অধিকার কি, আপনি নাগরিক, আপনার অধিকার কি, আপনি মৎস্যজীবী, আপনার অধিকার কি, আপনি ছাত্র, আপনার অধিকার কি, আপনি মহিলা, আপনার অধিকার কি, কি আছে না আছে, আপনি কোথায় বঞ্চিত হচ্ছেন না হচ্ছেন, আপনার বাড়িতে পুলিশ চলে আসছে বিনা নোটিশে, আপনি কি করবেন, হ্যান করবেন ত্যান করবেন, যাগুলো যা আছে, যেগুলো আমাদের মানব জীবনে এসেনশিয়াল প্রয়োজন হয়ে যায়, সেইগুলো আপনাদেরকে জানানো হবে। যার নেতৃত্বে থাকবেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য স্বনামধন্য আইনজীবী তথা আমাদের সকলের প্রিয় কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। কি আপনারা আসবেন তো? ডাক দিলে আসবেন তো? স্যার আসবেন কিন্তু ওখানে স্যারের নেতৃত্বে আমাদের উকিলদের একটা টিম আসবে। সেই দিনকে ঘন্টা 2 কি ঘন্টা 3 একটা প্রোগ্রাম হবে। শুধু আইন সম্পর্কে আপনারা জানতে চাইবেন। প্রথমে আইনের কথা বলে দেবে। আপনার বাড়িতে রাত্রে পুলিশ আসলে মহিলা পুলিশ সাথে নিয়ে আসতে হবে। কি করতে হবে, আপনাকে কোন কেসে বিনা নোটিশে অ্যারেস্ট করতে পারবে না থেকে শুরু করে যাবতীয় বিষয়ে আপনি বিনামূল্যে উকিল কিভাবে পাবেন, কোথায় পাবেন, কোথায় গেলে পাবেন, আপনি সংখ্যালঘু, আপনি আতঙ্কে আছেন, কি খাবেন না খাবেন না, সংবিধানের কত ধারায় লেখা আছে আপনার খাওয়ার স্বাধীনতা, আপনার বাসস্থানের স্বাধীনতা। 1 মিনিট আর শেষ করে দেবো। এইগুলো সবটাই এনারা আপনাদেরকে শোনাবে। আপনারা উপস্থিত হবেন তো? খুব তাড়াতাড়ি ডেট করব। কত হয়েছে? তো আমরা এখানেই বক্তব্য শেষ করছি। আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের এই মঞ্চে যে সমস্ত জ্ঞানীগুণীরা এসছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক বন্ধু সহ মিডিয়ার বন্ধু এবং প্রশাসনের বন্ধুরা যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে রক্তদান পর্ব এখনো চলবে, বক্তব্য পর্ব এখানেই সমাপ্ত হলো। আমি অনুরোধ করব স্যার